আজকে বেশ কদিন পরে আবার ক্লাস 9-এর অঙ্কের ক্লাস নিয়ে ফিরে এলাম। তো এর আগে জ্যামিতি বেশ কয়েকদিন ধরে করানো হয়েছে। আজ আমরা আবার পরিমিতির একটা অধ্যায় করাবো এবং সামনের দিকে এগোনো অর্থাৎ সিলেবাস শেষের দিকে এগোনোর ক্ষেত্রে এই চ্যাপ্টারটাই শেষ চ্যাপ্টার হিসেবে এখন করানো হবে আপাতত, আগস্ট মাস পর্যন্ত তো বটেই। এরপরে আমরা এর আগে যে ছোটোখাটো চ্যাপ্টার, উপপাদ্যের চ্যাপ্টার বিষয়গুলো বাকি রয়েছে সেগুলো করব, অর্থাৎ 18-র পরে আমরা এই মুহূর্তে আর এগোবো না। সঙ্গে সঙ্গে সপ্তাহে একটি করে ছোট ছোট টেস্টের মাধ্যমে পুরনো বিষয়গুলোকে অভ্যাস করে নেব। তো প্রত্যেকে একটাই বলবো, যতদিন না স্কুল চালু হচ্ছে ততদিন এইভাবে বিষয়গুলোকে সড়গড় করতে থাকো, নিজেদেরও সময়টা কাটবে এবং পড়াটাও এগোতে থাকবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? বৃত্তের ক্ষেত্রফল। কোষে দেখি 18। আমি এখানে শুধুমাত্র বোঝানো, কোনো অঙ্ক কয়েকটা যে এক্সাম্পল করাচ্ছি, কোনো অঙ্ক করিয়ে দিচ্ছি না, ওইভাবে দেখবে না। নিজে যখন পড়া শুরু করবে বইয়ের প্রথম থেকে একেবারে পেন্সিল দিয়ে ধরে, একেবারে চ্যাপ্টারের প্রথম থেকে, অনুশীলনী থেকে না, চ্যাপ্টারের প্রথম থেকে ধরে ধরে কি বলেছে পড়বে ডিটেলসে। টেক্সট বইয়ের গুরুত্বটা অনেক বেশি। তো আমি টেক্সট বই থেকেই তোলা দুটো ছবির মাধ্যমে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে দুটো বিষয় বুঝে নেব। তো আমাদের সামনে যে ছবিটা দেখানো হয়েছে দেখো, আমাদের টেক্সট বই থেকে তোলা। ধরে নাও যে বৃত্তটা এখানে আছে, অর্থাৎ এটা, এর ব্যাসার্ধ ধরো আর। এর ব্যাসার্ধ যদি আর হয়, যদি এর ব্যাসার্ধটা যদি আমি আর বলি, তাহলে এর পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr একক। আরে তো এটা একক থাকবে, এককটা লেখা উচিত। 2πr একক কোনটা? এই সবটা গোটাটা হচ্ছে কত? 2πr একক। যেটা আমরা বেশ কয়েক মাস আগে যখন প্রথম অনলাইন ক্লাস শুরু করা হয়েছিল তখন বলা হয়েছিল, এটা পুরোটা হচ্ছে 2πr একক। এই সম্পূর্ণ বৃত্তচাপটাকে অর্থাৎ বৃত্তের পরিধিটাকে আমরা কটা টুকরো ভেঙেছি? একটা, দুটো, তিনটে, এভাবে যত বেশি সংখ্যায় ভাঙতে পারবে তত এই পদ্ধতিতে বোঝানোটা আরো নিখুঁত হবে। আর যত কম সংখ্যায় ভাঙবো তত বোঝানোটা একটু সমস্যা হবে। তবে ভাঙাটা উচিত কি? ভাঙাটা যেটা করা উচিত সেটা হচ্ছে 4-এর গুণিতক হিসেবে। তাহলে এখানে মোট কটা টুকরো করা হয়েছে? 16টা। কে এবার আমাকে বলবে, তার মানে এই যে প্রতিটা টুকরো রয়েছে, এই যে প্রত্যেকটা টুকরো রয়েছে, তাদের যে বৃত্তের চাপটা, তার দৈর্ঘ্যটা কত হবে? অর্থাৎ এই অংশটার মান কত হবে? গোটা পরিধিটা হলো 2πr একক। সেই গোটা পরিধির দৈর্ঘ্যটাকে, টোটাল দৈর্ঘ্যটাকে আমি কি করেছি? এটাকে আমি 16 ভাগ করেছি। তাহলে এটা দাঁড়াবে কত 16 ভাগ করলে? এটা হয়ে যাবে তোমার πr/18। এক একটা বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে πr/8, বৃত্তচাপগুলোর দৈর্ঘ্য। তার মানে প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে কত করে? এই প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে, চওড়াটা হচ্ছে πr/8। দেখো কারোর অসুবিধা আছে কিনা। ঠিক আছে, 2πrকে 16 টুকরো করেছি, প্রতিটা টুকরো কত হয়ে যাচ্ছে? πr/8 করে। এবার এই যে কেন্দ্র থেকে শুরু করে এই যে পরিধি পর্যন্ত দৈর্ঘ্য, এটাকে আমরা সবাই জানি বলে ব্যাসার্ধ। তাহলে যেন এগুলো এক একটা ট্রায়াঙ্গেলের মতো, যত ক্ষুদ্র করব ওটা ট্রায়াঙ্গেল হিসেবে কল্পনা করতে সুবিধে হবে। তো এটা হচ্ছে এই প্রতিটার দৈর্ঘ্য কত? এই প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে আর। তার মানে এটা হচ্ছে আর, এটাও আর, প্রত্যেকটা আর। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা আয়তক্ষেত্রের আকারে পরপর সাজানো হয়েছে এগুলোকে। কিভাবে? 16টা টুকরোকে একটা কার্ডবোর্ডের ওপর বা একটু মোটা পিচবোর্ডের ওপর এটা নিজেরা কেটে অনায়াসেই প্রমাণটা করতে পারো যেরকম বাস্তবে হয় নাকি। দু রকমের কালার করা হয়েছে। ভায়োলেট কালারের যারা রয়েছে তাদেরকে চওড়া মাথাগুলো উপরের দিকে করেছি, আর তীক্ষ্ণ প্রান্তগুলো নিচের দিকে করা হয়েছে। প্রতিটা ভায়োলেটের মাঝখানে একটা করে গ্রিন প্রবেশ করানো আছে, রাখা আছে, কিন্তু তাদেরকে উল্টো করে রাখা আছে।
তাদের চওড়া অংশ নিচে আছে। এইভাবে গ্রিন ভায়োলেট করে গোটা সমন্বয়টাকে সাজানো হয়েছে 16টা টুকরোকে। দেখবে গুণের নিচে কি আছে, নিচে আছে তোমার 8টা গ্রিন আছে, উপরে আছে 8টা ভায়োলেট। এর ফলে মোটামুটি আকৃতির, মোটামুটি অতি নিখুঁত পাওয়া যাবে না, মোটামুটি আকৃতির একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই যে আয়তক্ষেত্রটা তৈরি হলো, দেখো এই আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্যটা কত হবে, এই যে এরকম কটা চওড়া আছে হিসেব করলে, ওপরে বা নিচে থেকে যদি হিসেব করো 8খানা, তাহলে πr/8 এরকম চওড়ার 8খানা, মানে মোট কত হলো πr। ও, তার মানে এই আয়তক্ষেত্রটার লম্বায় হচ্ছে কত, এটা হচ্ছে πr একক। বুঝলে কিনা দেখো চওড়াটা কত, চওড়া বলতে এটা ইন্ডিকেট করছে ওই যে বৃত্তের কলাগুলোর টুকরোগুলো কেটে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের ব্যাসার্ধটা। তাহলে এটা কত, এটা হচ্ছে আর একক, এটা আর। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বৃত্তটাকে কেটে ট্রান্সফার করেছি আয়তক্ষেত্রে, তার মানে πr² বর্গ একক। উঁচু ক্লাসে উঠলে গণিতের আরেকটি শাখা ক্যালকুলেশন মাধ্যমে বিষয়টাকে আরো সহজে প্রমাণ করা যায়। তো আমরা তাহলে বুঝতে পারলাম বৃত্তের ক্ষেত্রফলের হিসেব করার সময় কেন লেখা হয় π/r²। কিন্তু বারে বারে বলে রাখছি, এর আগেও একাধিকবার পরিমিতির চ্যাপ্টার করতে গিয়ে বলেছি, যখনই ক্যালকুলেশন করবে পরিমিতিতে যত কম বার পারবে ক্যালকুলেশন করবে, এখানে হবে বর্গ একক লিখবে, অবশ্যই বর্গ একক লিখবে। তো বলছে 22/7 r/r বলা আছে, এত বর্গ একক বলা আছে। তো এই ফরম্যাটে লিখবে, স্কোয়ারে না রেখে r/r করবে, আর এটাকে 22-এর সাথে ভাঙবে, দেখবে ক্যালকুলেশন অত্যন্ত সহজে করা যাবে। কারণ ক্যালকুলেশন হচ্ছে একটা শিল্পের পর্যায়ে। তো এটা অযথা উল্টোপাল্টা ক্যালকুলেশন করতে গেলে যাদের ভুল হয় তাদের ক্ষেত্রে সমস্যাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার এটা একই ধরনের, কিছুই আলাদা নয়। তার মানে এখানে দেখতে পাচ্ছ কি, এটা একটা অর্ধবৃত্ত, তার ক্ষেত্রফল কি করে বার করবো, এটাই তুমি এমনিতেই বলতে পারো, অনুসিদ্ধান্ত নিতে পারো যে বৃত্তের ক্ষেত্রফল যা হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। অন্যথায় তুমি ওখানে 16 টুকরো করেছিলে, এখানে 8 টুকরো করেছি, 4টে ভায়োলেট 4টে বেগুনি রয়েছে। তাহলে এখানে কি হবে, আগের বারে ছিল প্রতিটা অংশের মান ছিল πr/কত 8, এখানে অর্ধেক টুকরো, অর্ধবৃত্ত আবার অর্ধেক টুকরো করেছি, তাহলে এটাও হবে πr/8ই হবে, পাল্টাবার কোনো কথাই উঠছে না, ওই একই টুকরোর সংখ্যা কমে গেছে। কিন্তু এখানে কি হয়েছে, এইখানে কটা আছে উপরে বলো বা নিচে বলো, 4টে আছে, তাহলে πr/8কে কত দিয়ে গুণ করে দেবো, π/r8কে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণফল কত হয়ে যাচ্ছে, πr/2 একক। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, আগের বার বলে এলাম। তার মানে এখন যে ফরম্যাটটা তৈরি হলো, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, πr/2 হচ্ছে দৈর্ঘ্য ইন্টু ব্যাসার্ধ নয় প্রস্থ, সরি, এটা ব্যাসার্ধটাই হলো এখানে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হলো আয়তক্ষেত্রের, πr²/2। এটাই হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অনায়াসে অর্ধবৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল বিষয়গুলো বুঝে নিতে পারি। এছাড়াও কয়েকটি বিশেষ গাণিতিক আকার লাগে, যেগুলো আমরা চ্যাপ্টারের ভেতরে করতে করতে শিখবো, এখানে আর আলাদা করে বলছি না। চলে আসছি আমরা কোষে, দেখি কয়েকটা অঙ্কে। তার আগে আমরা যা শিখলাম সেটাকে একটু আইডেন্টিফাই করে নিই। আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল কত লিখবো, πr² বর্গ একক। বলছে ব্যাসার্ধ না বলা থাকলে যদি ব্যাস দিয়ে দেওয়া থাকে এবং ক্ষেত্রফল যে জানতে চায়, তখন কোনোভাবে ব্যাসার্ধ চেঞ্জ করার দরকার নেই। ব্যাস দিয়ে করলে ব্যাস থেকে ব্যাসার্ধ কি করে বার করে, d/2, d ফর ডায়ামিটার, তার মানে πd²/4। ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল কি করে বার করবো, ব্যাস দিয়ে যদি ক্ষেত্রফল বার করতে বলে πd²/4। একইভাবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, আর যদি ব্যাস দিয়ে দেওয়া থাকে তখন হয়ে যাবে πd²/8 হয়ে যাবে। আগে যেমন পেয়েছিলাম জাস্ট অর্ধেক, এটার অর্ধেক হয়ে যাবে। এই কটা বিষয় নিয়ে শুরু করছি, আরো কয়েকটা গাণিতিক আকার আছে যেগুলো আমরা করতে করতে শুনে নেবো বা শিখে নেবো। না, বই সামনে রাখো, কয়েকটা অঙ্ক একটু বুঝিয়ে নিচ্ছি, কোনো করে দেওয়ার ব্যাপার না। তো চ্যাপ্টারে একবারে প্রথম অঙ্ক, সে সহজ কঠিন যাই হোক না কেন সেটা তো অবশ্যই দেখিয়ে নিতে হবে, তাই দেখানো হয়েছে। বলছে 1 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে, দেখো অঙ্কের নাম্বার 1 বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারে। তার মানে বুঝতেই পারছো, এটাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এইখানে খুঁটিটা আছে আর গরু আছে এই জায়গায়।
সে যখন চারদিকে ঘুরছে তখন যে জায়গাটা তৈরি করবে, ফর্ম করবে, সেটা হলো বৃত্ত। তার মানে আমাকে সর্বাধিক বৃত্তের ক্ষেত্রফলটা, যে ক্ষেত্রটা হবে বৃত্ত, তার ক্ষেত্রফলটা বার করলেই হবে। কিন্তু খেয়াল করে দেখো, আমি কিন্তু ক্যালকুলেশনের ধারে কাছে কিভাবে করবে এটা একটু খেয়াল রেখো, সুবিধে হয়। অঙ্ক আমি করে দিচ্ছি না, অঙ্কের পদ্ধতিটা একটু দেখো। পাইয়ের মান হচ্ছে 22/7, আর আমি 2.1 মিটার না লিখে এখানে পরিমিতি ক্ষেত্রে সুবিধা হয় ভগ্নাংশের দশমিকের যুক্ত সংখ্যাগুলোকে ভগ্নাংশের আকারে লিখলে। তো 21/10 21/10 করেছে। 3 7 21 কাটাকুটি হয়ে গেছে, বাকি গুণটা নিজেরা করবে, করে যেটা পাওয়া যাবে চেক করে দেখবে। এবার আমরা চলে আসছি 3-এর অঙ্কে। 3-এর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে একটা গোলাকার টেবিলের ঢাকনার ক্ষেত্রফল দেয়া আছে 5544 বর্গ সেন্টিমিটার। এবার ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে হবে। চারদিকে মানে পরিধি, এটা পরিধি বরাবর। তো কত দৈর্ঘ্যের ফিতে লাগবে তোমার বুঝে নিতে হবে। টেবিলের চারদিকে মানে হচ্ছে এইটা মানে পরিধি, চারদিকে মানে, আর কতটা জায়গা জুড়ে টেবিলটার ঢাকনাটা থাকবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। দুটো দু রকম পর্যায়ে রয়েছে। তাহলে আমি কি করে করব, আমি ধরে নিলাম হচ্ছে ওই ঢাকনার ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার, দিয়ে দিয়েছে ক্ষেত্রফলটা কত, কতটা কাপড় লেগেছে 5544, তার মানে পাই আর স্কোয়ারের মান হচ্ছে 5544। এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। পাইয়ের জায়গায় 22/7 ব্যবহার করলাম, যেটা এদিকে এসে উল্টে গেছে। এবার সিম্পল 11 দিয়ে কাটাকুটি করবে, কিছু করবে না, কোনো বড় গুণ করে তারপর বর্গমূল, বোকামি। এখানে এটাকে 11 দিয়ে কাটাকুটি করলে ছোট হয়ে যাবে, দেখবে একই ধরনের সংখ্যা দুটো করে কি পাচ্ছ বেরিয়ে চলে আসবে, একটা গুণ ভাগ করার দরকার পড়বে না। এবার আর এর মানটা এখানে বসিয়ে পেয়ে যাবে কি, পরিধি বরাবর দৈর্ঘ্য কত। অঙ্কের নাম্বার 6, পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটি অনুপাত কত লিখব। আচ্ছা, তার মানে বৃত্ত দুটোর আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে কত কত ধরে নিয়েছি, R1 আর R2 হচ্ছে এদের ব্যাসার্ধ। তার মানে অঙ্কে বলে দিয়েছে এদের অনুপাত 4:5। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফলের অনুপাত পাই R1 স্কোয়ার আর পাই R2 স্কোয়ারের অনুপাত যা হবে। তার মানে পাই তো এলিমিনেট হয়ে গেল, R1/R2 হোল স্কোয়ার। তার মানে পুরো রইল R1/R2 হোল স্কোয়ার মানে কত, উপরে পেয়ে গেছি R1/R2 অনুপাত 4:5, বসিয়ে দিলাম উত্তর বেরিয়ে চলে এলাম। ছোট প্রশ্ন হিসেবে আসে এগুলো। আচ্ছা, এবার আছে অঙ্কের নাম্বার 7। 7-এর অঙ্কে কি বলা হচ্ছে দেখি। 7-এর অঙ্কে বলা হয়েছে একটা আয়তকার, আচ্ছা, সুমিত আর রেবা একই দৈর্ঘ্যের দুটো তামার তার এনেছে, একই দৈর্ঘ্যটা একই। একজন সেটাকে বাঁকিয়ে আয়তক্ষেত্র তৈরি করেছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 আর 40 সেন্টিমিটার। আর একজন কি করেছে, রেবা, সে একই দৈর্ঘ্যের তামার তারটাকে বাঁকিয়ে বৃত্ত করেছে। আচ্ছা, তার মানে এই আয়তকার তারের পরিসীমা যা হবে, বৃত্তাকার তারের পরিধি তাই হবে। তাই করেছি আমি। তাহলে আয়তক্ষেত্রাকার তারের আগে কি বার করে নিয়েছি, পরিসীমাটা কত। এবার তাহলে আমি বুঝতে পারলাম বৃত্তাকার যে তারটা রয়েছে তারও পরিধি কত হবে, তারও পরিধি সেম হবে, একই হবে। বার করতে বলেছে কোনটা বেশি জায়গা দখল করে থাকবে। পরিসীমা এক, পরিসীমা ও পরিধি, তার মানে কি ক্ষেত্রফল এক হবে নাকি, দেখা যাক। তার মানে এদের 2πr, এটা 2πr বৃত্তের ক্ষেত্রে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরেছি। সেখান থেকে আমি কি ক্যালকুলেশন করে বার করব ওর ব্যাসার্ধ কত হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বার করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে, আর এখান থেকে ক্যালকুলেশন করবে অত্যন্ত সহজে, 22 8 দিয়ে গুণ করবে, আর 2কে 4 দিয়ে কাটাকুটি করা যাবে, 8-এর সঙ্গে বেরিয়ে গেলে 28 বেরোবে ব্যাসার্ধ। এরকম নয় ভুলভাল কিছু না বুঝে 176কে 7 দিয়ে গুণ করে দিলে। তো যারা ব্যাপারগুলো খুব সহজে করো তাদের ক্ষেত্রে নয়, যাদের সমস্যা হয় গুণ টুন করার ক্ষেত্রে তাদের জন্য আরো বেশি করে বলা হচ্ছে। এবার তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি করে বার করব, ও যে ব্যাসার্ধ পাওয়া গেল সেটা এখানে বসিয়ে দেওয়া হলো। বৃত্তের ক্ষেত্রফল বার করবো 22/7 ইন্টু আর করে, কোনটা বড় বা ছোট নিজেরা ডিসিশন নেবে। এবার হচ্ছে 8-এরটা। 8-এরটা কি করব দেখো, 8-এরটা বইতে একটা ছবি দিয়ে দিয়েছে, যেখানে একটা ক্লাব আছে, অ্যাথলেটিক ক্লাব, যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে কত 40 মিটার, 42 মিটার বলে দিয়েছে। ওর ভেতরে একটা জলাশয় আছে, যে জলাশয়টার ব্যাসার্ধ কত 14 মিটার, ওটা মিটার লেখা আছে, সেন্টিমিটার না।
তো বার করতে কি বলেছে যে এতে এই বাকি জায়গাটায় ঘাস লাগাবো, মাঠের বাকি জায়গাটা পুরোটাতে ঘাস লাগানো হবে। তো এর জন্য একটা খরচ দিয়ে দিয়েছে, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে মোট ক টাকা লাগবে। তো কি করে করব? প্রথমে আমি কি করলাম, প্রথমে যেটা করা হলো সেটা হচ্ছে আয়তাকার জমিটার অর্থাৎ এই পুরোটার আমি আগে ক্ষেত্রফলটা বার করে নিলাম, পুরোটার ক্ষেত্রফল বার করে নেওয়া হলো। তো এর ক্ষেত্রফলটা বার করে নিলাম, কত বেরোলো? 60 × 42 বর্গমিটার। এবার বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলটা কত হবে? বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই পার্টটার, পাই আর স্কোয়ার। তো মান বসিয়ে দিলাম, বেরিয়ে চলে এলো পাই আর স্কোয়ারের মান কত? পাই ইন্টু 14 × 14। তো মুখে মুখে ক্যালকুলেশন করবে, পাশে রাফেও ক্যালকুলেশন করে বার করবে এই গুণফলটা কত বেরোলো। তাহলে আমি পেয়ে গেছি গোটা ক্লাবের আয়তাকার জমির ক্ষেত্রফল কত, ভেতরে থাকা জলাশয়ের ক্ষেত্রফল কত। দুটোকে বিয়োগ করে দিয়ে বেরিয়ে চলে এলো যেখানে ঘাস বসাতে হবে সেই ঘাস জমির ক্ষেত্রফল কত হবে। সেখানে 75 টাকা হিসেবে প্রতি বর্গমিটারে লাগছে, তাহলে মোট খরচ হচ্ছে কত? এত টাকা। গুণ করে নিজেরা সঠিকভাবে বার করবে এবং প্রতিটা অঙ্ক করার পর অনুশীলনী উত্তর চেক করবে। এরপরে আমরা দেখব 9-এর অঙ্ক। 9-এর অঙ্কে বলা হয়েছে কি দেখো, একটা বৃত্তাকার ক্লাব বের পার্ক আছে যার পরিধি বরাবর একটা 7 মিটার চওড়া রাস্তা আছে, এটা হচ্ছে 7 মিটার। আর বৃত্তাকার পার্কের পরিধি কত? বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে পার্কটার বাইরে, পার্কটার বাইরের দিকে রাস্তাটা আছে, তার মানে পার্কটার পরিধি মানে হচ্ছে এইটুকু অংশের পরিধিটা কত। এই পরিধিটা কত দেয়া আছে? 352 মিটার। আমি ধরে নিয়েছি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে রাস্তা বাদে আর মিটার, তাহলে পরিধি মানে 2 পাই আর, ক্যালকুলেশন করে বার করে নেবে, এটা হচ্ছে 56 আসবে, 28 নয়, 56 মিটার। এখানে কিন্তু মিটার লিখবো না, কেন লিখবো না? আরটা আমি কিসে ধরেছি? মিটার এককে ধরেছি। এখান থেকে শুধুমাত্র মানটা ক্যালকুলেশন করব। বেরিয়ে চলে এলো কে? বেরিয়ে চলে এলো আর এর মান 56। এবার প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে আমাকে খরচ করতে হবে। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে কত টাকা খরচ করব দেখা যাক। তাহলে বলছি, 1 মিনিট। তো প্রতি বর্গমিটার তো পরের কথা, আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে শুধু মাঠটার ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে এই যে ছবিটা আমার ছিল, এই হচ্ছে মাঠ আর এটা তার বাইরের দিকের ব্যাসার্ধ। তাহলে এই মাঠের ব্যাসার্ধটা কত বেরিয়েছে? 56 মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত হবে? আরো 7 মিটার যোগ হয়ে যাবে, কারণ এই চওড়াটা কত দেওয়া আছে? 7 মিটার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 56, আর এটা 56-র সাথে 7 যোগ করলে হলো 63 সেন্টিমিটার হয়েছে। তাহলে এইটা যখন আমি পেয়ে গেলাম, এবার আমি কি বার করে নিতে পারবো? ক্ষেত্রফলটা কত হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কি করে বার করব? কার ক্ষেত্রফল? শুধু এই রাস্তাটার ক্ষেত্রফল। রাস্তা বলতে এইটা। তার মানে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিয়েছি। আমাকে তার মানে এবার 63 বর্গ করতে হবে, 56 বর্গ করতে হবে। কে বলেছে? কোনো দরকার নেই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে বসিয়ে দেবে। তো সূত্রে বসিয়ে দিয়ে করেছি, করে এখানে যা পাওয়া গেল সেটা গুণ করে পেয়ে যাব মাঝের ওই রাস্তাটার ক্ষেত্রফল কত। তাকে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে কত টাকা লাগবে এখান থেকে হিসেব করলে পেয়ে যাব। এবার আমরা আসবো 10 নাম্বার অঙ্কে। 10 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? এটা অর্ধবৃত্তাকার জমি আছে। এবারে হচ্ছে জমিটা অর্ধবৃত্তাকার, যার প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা হিসেবে বেড়া দিতে 2664 টাকা লেগেছে। বেড়া দিয়ে ঘেরা মানে কোন জায়গাটাকে ঘেরা? বেড়া দিয়ে ঘেরা মানে হচ্ছে এই পুরোটাকে ঘেরা। আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি বৃত্তের পরিধির চ্যাপ্টারে, যে অর্ধবৃত্তের পরিসীমা কত, পরিধি কত? পাই আর ইন্টু 2r। তাহলে ঐকিক নিয়ম কি বলছে? অ্যাকর্ডিং টু ইউনিটারি সিস্টেম 2664 টাকা মোটের উপর খরচা হয়েছে, প্রতি মিটারে 1850 টাকা হিসেবে। তাহলে আমি অর্ধবৃত্তের পরিসীমা কত, পরিধি কত বলতে পারবো? এই টাকাটা দিয়ে ভাগ করে পেয়ে যাব। 1850 টাকা খরচা হয় 1 বর্গ মিটারে, তাহলে 2664 টাকা খরচা হচ্ছে কত বর্গ মিটারে? ভাগ করে বেরিয়ে গেছে। এইখান থেকে আমি 8টা কমন নিয়েছি, 7 দুগুণে 14, 36-এর 7, ওদিকে নিয়ে গেলে 7-এর 36, আর এই 1850-কে ভগ্নাংশে ভেঙে দিয়েছি, করে ক্যালকুলেশন করে আর এর মান যা বেরোবে নিজেরা করবে। এবার তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রে তো আর এরকম মানে এর মতো পাই আর প্লাস 2r কিছু অ্যাড করার নেই। অর্ধবৃত্তের মানে হচ্ছে বৃত্তের অর্ধেক।
তাহলে পাই আর স্কয়ার বাই 2 করে দেবো, বেরিয়ে যা হবে ক্যালকুলেশন করবে, এবং প্রতি বর্গমিটারে 32 টাকা করে খরচ হচ্ছে, মানে 32 দিয়ে গুণ করবো। 32 টাকা কিসের খরচা? যে ওখানে তোমার চাষ করার জন্য খরচা। তাহলে আগে আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করবো, তারপরে 32 টাকা দিয়ে গুণ করে মোট চাষের খরচ পেয়ে যাব। তো এবার আমরা আসছি কোনটায় দেখো, এবার আসছি 11টায়। 11টায় কি বলা হয়েছে? স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করে রজত, একই বেগে মাঠের ব্যাস বরাবর যেতে তার সময় লাগে কত? 30 সেকেন্ড কম সময় লাগে। আর ওর স্পিড কত? 90 মিটার পার মিনিট, দু জায়গাতে একই আছে। তাহলে রজত প্রথমে এখান থেকে গিয়ে এই পাক দিয়ে এলো, কতটা গেল? গেল কতটা? 2πr মিটার, তাই তো নাকি? হ্যাঁ। আর একবার সোজা এইভাবে গেছে, তাহলে প্রথমবার গেছে এইভাবে এইভাবে, আর দ্বিতীয়বার গেছে এইভাবে, বোঝা গেল? তাহলে আমি কি লিখবো, কি করে করা যাবে জিনিসটা দেখো। তাহলে বলছে এই দুটোর মধ্যে টাইমের গ্যাপ কত, দুদিকে দুটো রাস্তা দিয়ে যেতে? 2πr এর মধ্যে 2r আছে, ইন্টু পাই আছে, পাই এর মান 1-এর চেয়ে বেশি, তার মানে কোন রাস্তাটা বড়? পরিধির মান অবশ্যই বড়। তো বলছে কত এক্সট্রা সময় লেগেছে? 30 সেকেন্ড। কিন্তু কথা হচ্ছে 1 মিনিটে বা 60 সেকেন্ডে কতটা যায়? 90 মিটার। তাহলে 30 সেকেন্ডে কতটা যাবে? 45 মিটার। ও, তার মানে এইভাবে ঘোরার তুলনায় ব্যাস বরাবর যেতে 30 সেকেন্ড কম লাগে, বা উল্টো করে হ্যাঁ ঠিক আছে, 30 সেকেন্ড কম নেয়। তাহলে এই কম লেগেছে কেন? কারণ ওকে 45 মিটার কম যেতে হয়েছে, ব্যাস বরাবর গেলে 45 মিটার বেশি যেতে হয়। তাহলে আমরা পরের পাতায় দেখি কি বলা হচ্ছে। তাহলে আমি বলতেই পারি পরিধির দৈর্ঘ্য আর ব্যাসের দৈর্ঘ্যের ডিফারেন্স হচ্ছে এই অতিরিক্ত যে 45 মিটার পরিধি বরাবর যেতে হয়েছে। এই দুটো বিয়োগ করে দিলাম, পাই 2rটা কমন নিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 7-এর 15-7, এদিকে এসে 7-এর 15 হয়ে গেল, তো 21-এর 2 পেলাম ব্যাসার্ধের মান। তাহলে আমি মাঠের ক্ষেত্রফল অনায়াসে পেয়ে যাব, পাই আর স্কয়ার করে ক্যালকুলেশন করবে, বেরিয়ে চলে আসবে আমার মাঠের ক্ষেত্রফল কত। আচ্ছা 12টা বলেছিলাম কিছু নিয়ম আমরা পরে করতে গিয়ে পাবো, তার মধ্যে এই 12 নিয়মটাও রয়েছে। যে অর্ধবৃত্তাকার রিং এর মতো কোনো অংশ আছে, অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ আলাদা রয়েছে, তাহলে মাঝের অংশের ক্ষেত্রফল কি করে বার করব? এটা এই অনুশীলনী একটা পরিচিত ভালো অঙ্ক হিসেবে দেখা হয়, অবশ্যই ক্যালকুলেশনের জন্য বেশি করে। বলেছি কি দেখো, আমি ছবিটা বড় করে, ছবি তো আছে দেখো, বলছে কি একটা সমপরিসরের একটা রাস্তা আছে বৃত্তাকার মাঠের চারপাশে। সমপরিসর মানে চারদিকে সমান চওড়া। রাস্তাটার বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। এর মানে কি? বাইরের সীমারেখা হচ্ছে বাইরের পরিধি, আর ভেতরের সীমারেখা হচ্ছে ভেতরের পরিধি। এই দুইয়ের বিয়োগফল মানে কি? আমি ধরে নিয়েছি যে ভেতরের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার ছোট হাতের, বাইরের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার বড় হাতের। বাইরের ব্যাসার্ধ বলতে কি সহ ধরেছি? একটা হচ্ছে রাস্তা সহ মাঠের, ওটাকে বাইরের বলা হচ্ছে, আর রাস্তা বাদে শুধু মাঠেরটাকে ভেতরের বলা হচ্ছে। তাহলে এদের পরিসীমার অন্তর কত দেওয়া আছে? সীমারেখার অন্তর কত দেওয়া আছে? 132। সীমারেখা মানে পরিধি, তাহলে তার বিয়োগফলটা হচ্ছে কত? বড় থেকে ছোট বিয়োগ করলাম 132। পাই এর মানটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখান থেকে সমাধান করে শুধু এই আর মাইনাস আর এর মান বার করবো, কারণ দুটোই আমার অজানা। বলে এর জন্য অনেক ক্যালকুলেশন করতে হবে না, 22কে আর 132কে 11 দিয়ে গুণ করবে, বা সরাসরি কাটাকুটি করতে পারো 6 দিয়েও। তো বেরিয়ে গেল আমার কত? এখানে আর মাইনাস আর এর মান বেরোলো 21। এবার বলছি কি দেখো, এটা বেরোবার পরে যে রাস্তা তাহলে কোনটা? এই ছবিতে রাস্তা হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে বার করব? বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, সেখান থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বার করলেই তো বুঝতে পারছো স্বাভাবিক ধারণার মাধ্যমে এত বর্গ একক হয়ে যাবে কি রাস্তার ক্ষেত্রফল। কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা অঙ্কে দেওয়া আছে, তার মানে এইটা বসিয়ে দিলাম দুটো বৃত্তের ক্ষেত্রফলটা। পাইটা এদিকে নিয়ে চলে এসেছে, এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ভেঙেছি, যেখানে এ মাইনাস বি এর মান 21 বসিয়ে দিয়েছি এবং তাকে পরের লাইনে নিচে নামিয়েছি। তাহলে এখানে আমি সমাধান করে কি পেয়ে যাব? এখানে আমি সমাধান করে পেয়ে যাব আর প্লাস আর এর মান, ক্যালকুলেশন করে নিজেরা বার করবে। এই যে তুমি সমাধান করে আর প্লাস আর পেয়ে গেলে যা বেরোলো সেটা এখানে থাকছে, এটা 2 নাম্বার ইকুয়েশন। আর আর মাইনাস আর এর মান আমরা আগে পেয়ে গেছি, এটা হচ্ছে 21, তাই তো?
হ্যাঁ, এটা হচ্ছে ১ নাম্বার ইকুয়েশন। আমাকে বার করতে বলেছে কি ১২টায় মাঠটার ক্ষেত্রফল কত? বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? মাঠের ব্যাসার্ধ তো ছোট হাতের আর। তাহলে এটা কি করে বার করব? এই ছোট হাতের আরটা বার করলেই হবে। আমি বড় হাতের আর বার করতে যাব কেন? তাহলে দুটোকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে বড় হাতের আর কেটে যাবে। এখান থেকে 2r এর মান বেরিয়ে যাবে যোগ বিয়োগ করে। সেখান থেকে r এর মান বার করবে, তারপরে পাই r স্কয়ার বার করলেই হয়ে গেল মাঠের ক্ষেত্রফল কত। পরের দিন এই সপ্তাহের শেষ দিকে শনিবার অথবা রবিবারে আমরা 13 থেকে শুরু করব এবং এই অনুশীলনী ছোট প্রশ্ন সমেত শেষ করে দেবো। 18 পর্যন্ত করে এখন আমরা থামবো, তার আগে যা বাকি আছে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগোবো। তাহলে রাখি আজকে।